নমস্কার। আমি এখন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ওনার আজাদ হিন্দ ফৌজের ভারতের স্বাধীনতা সংগ্রামে বা ভারতের স্বাধীনতা লাভে যে অবদান আছে তা নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আসি নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে কিছুটা বলার চেষ্টা করি। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক চিরস্মরণীয় ব্যক্তিত্ব ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে। উনি ভারতের স্বাধীনতা আন্দোলনে ভারতের স্বাধীনতা লাভে ওনার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি তারিখে বর্তমান উড়িষ্যার অন্তর্গত কটকে। ওনার বাবার নাম ছিল জানকীনাথ বসু এবং মার নাম ছিল প্রভাবতী দেবী। উনি বাল্যকাল থেকেই ছিলেন একজন মেধাবী ছাত্র। উনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে দর্শনশাস্ত্রে অনার্স সহ স্নাতক ডিগ্রি লাভ করেন। তারপর ওনার পিতার ইচ্ছা অনুযায়ী উনি তৎকালীন ভারতের সবচেয়ে সম্মানিত বা প্রেস্টিজিয়াস চাকরি পরীক্ষা ICS বা ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় বসেন এবং 4র্থ স্থান অধিকারের মাধ্যমে এই পরীক্ষা উত্তীর্ণ হলেন। কিন্তু ওনার মনে ব্রিটিশ সরকারের অধীনে চাকরি করার ইচ্ছা কোনোদিনই ছিল না। উনি চাকুরিতে যোগদান না করে ব্রিটিশ সরকারের অধীনে চাকুরিতে যোগদান না করে তার পরিবর্তে ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের পক্ষে ছিলেন। সেই উদ্দেশ্যকে সামনে রেখে তিনি ওনার রাজনৈতিক গুরু দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের হাত ধরে জাতীয় কংগ্রেসে যোগদান করেন ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের উদ্দেশ্যে। তিনি 1920 খ্রিস্টাব্দে ICS পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন, কিন্তু আমি আগেই বলেছি উনি কংগ্রেসে যোগদান করেছিলেন এবং ICS চাকরিতে যোগদানের পরিবর্তে। তিনি কিছুদিনের মধ্যেই জাতীয় কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। 1938 খ্রিস্টাব্দে কংগ্রেসের হরিপুরা অধিবেশনে তিনি সভাপতি নির্বাচিত হন। তার পরের বছর অর্থাৎ 1939 খ্রিস্টাব্দে তিনি পুনরায় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন ত্রিপুরী কংগ্রেস অধিবেশনে। এখানে কথাটা বিশেষ উল্লেখ করা দরকার যে ত্রিপুরী কংগ্রেস অধিবেশনে উনি সভাপতির নির্বাচনের সময় ওনার প্রতিদ্বন্দ্বী পট্টবী সীতারামাইয়াকে 203 ভোটে পরাজিত করেছিলেন এবং পট্টবী সীতারামাইয়া ছিলেন গান্ধীজি মনোনীত প্রার্থী এবং এই
ত্রিপুরী কংগ্রেসে গান্ধীজির পট্টবী সীতারামাইয়ার পরাজয়কে গান্ধীজি ওনার নিজের পরাজয় বলে বর্ণনা করেছিলেন। ইতিমধ্যে কংগ্রেসের নেতৃবৃন্দের সঙ্গে গান্ধীজি সহ বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে নেতাজির মতবিরোধের সূচনা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু ইতিমধ্যে একটি নতুন দল গঠন করেছিলেন, যা ফরওয়ার্ড ব্লক নামে পরিচিত। তাছাড়া 1939 খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন। ফরওয়ার্ড ব্লক গঠনের কিছুদিন 1939 খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন এবং এই যে ওই সময়ে বিশ্বের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যায়, যা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা। নেতাজি এই সময়টাকে ভারতের স্বাধীনতা লাভের উদ্দেশ্যে ব্রিটিশ সরকারের উপরে চাপ সৃষ্টি করার একটি সুযোগ বলে মনে করেছিলেন। কিন্তু কংগ্রেস নেতৃবৃন্দ এতে কর্ণপাত করেনি। ইতিমধ্যে এর কিছুদিন মধ্যেই 1939 খ্রিস্টাব্দে নেতাজি কংগ্রেস ত্যাগ করেছিলেন। তারপর 1940 খ্রিস্টাব্দে একটি ব্রিটিশ বিরোধী আন্দোলন নেতৃত্ব দেওয়ার সময় কলকাতায় ব্রিটিশ বিরোধী র্যালি বলা যেতে পারে, র্যালি বা প্রদর্শনের নেতৃত্ব দেওয়ার সময় ব্রিটিশ পুলিশ নেতাজিকে গ্রেফতার করে জেলখানায় নেতাজি 1940 খ্রিস্টাব্দে গ্রেফতার হন। জেলখানায় নেতাজি আমরণ অনশনের সূচনা করেন, যার ফলস্বরূপ নেতাজির বিরুদ্ধে আমরণ অনশনের সূচনা করেন এবং নেতাজি জেলখানায় অসুস্থ হয়ে পড়েন। এইরূপ পরিস্থিতিতে উনাকে জেলখানা থেকে বের করে এনে ব্রিটিশ সরকার জেলখানা থেকে বের করে এনে উনার বাড়িতে নজরবন্দি অবস্থায় রাখেন। নজরবন্দি অবস্থায় থাকার সময় তিনি পরিকল্পনা গ্রহণ করেছিলেন যে যেভাবেই হোক ভারত ত্যাগ করে অক্ষশক্তির অন্যতম সদস্য জার্মানির সহায়তায় ব্রিটিশকে ভারত থেকে বিতাড়িত করা। কিন্তু তখন এর পরিস্থিতিতে 1941 খ্রিস্টাব্দের 17 জানুয়ারি ছদ্মবেশে নেতাজি গৃহত্যাগ করেন পুলিশের চোখে ধুলো দিয়ে। গৃহত্যাগের সময় ওনার সহযাত্রী ছিলেন বা যিনি ওনাকে বের করে নিয়ে গিয়েছেন, তিনি ছিলেন ওনার ভ্রাতুষ্পুত্র বা ভাতিজা শিশির কুমার বসু। এবং এই সময় নেতাজি জিয়া উদ্দিন নামে এক ইন্স্যুরেন্স এজেন্টের ছদ্মবেশ ধারণ করেছিলেন এবং 1941 খ্রিস্টাব্দের 17 জানুয়ারি বাড়ি থেকে বের হয়ে বর্তমান ঝাড়খণ্ডের ধানবাদে গিয়ে পৌঁছান। সেখান থেকে গোমুখ নিকটবর্তী স্টেশন ছিল গোমুখ স্টেশন। সেই গোমুখ স্টেশন থেকে কালকা মেইল নামক ট্রেনের মাধ্যমে উনি চলে যান দিল্লিতে। দিল্লি থেকে ফ্রন্টিয়ার
রেলওয়ে ফ্রন্টিয়ার রেলওয়ে মেইল করে একটি ট্রেনে করে চলে যান পেশোয়ারে। পেশোয়ার থেকে তিনি কাবুলের উদ্দেশ্যে, আফগানিস্তানের কাবুলের উদ্দেশ্যে রওনা দিলেন। এই যাত্রায় ওনার সহযোগী ছিলেন বা সহযাত্রী ছিলেন ফরওয়ার্ড ব্লকের এক প্রাদেশিক নেতা ভগৎ রাম তলোয়ার, 1941 খ্রিস্টাব্দের 29শে জানুয়ারি নেতাজি কাবুলে পৌঁছান। উনি বাড়ি ত্যাগ করেছিলেন 17 জানুয়ারি এবং কাবুলে গিয়ে পৌঁছান 29শে জানুয়ারি। কিন্তু ব্রিটিশ সরকার উনি যে বাড়ি ত্যাগ করেছিলেন, মানে পুলিশের চোখে ধুলো দিয়ে ভারত থেকে বেরিয়ে গিয়েছিলেন, বাড়ি থেকে বেরিয়েছিলেন, এই বিষয়ে ব্রিটিশ সরকার জানতে পারে 1941 27শে জানুয়ারি, 1941 খ্রিস্টাব্দে 27শে, প্রায় 10-11 দিন পর জানতে পারে। কেননা ওই দিন ততদিন ওনার যে খাবার টাবার দেওয়া হতো তা ব্রিটিশ পুলিশ বা ব্রিটিশ কর্তৃপক্ষ, মানে ওনার যে বিভিন্ন অন্যান্য বাড়িতে ওনার ভ্রাতুষ্পুত্ররা ছিল, তারা এমনভাবে এটাকে চাপিয়ে রাখার চেষ্টা করেছিলেন যে উনি বাড়িতে নেই, যে খাবারটা ওনারাই গ্রহণ করে নিতে বা লুকিয়ে ফেলতে, যে কোনো কিছু একটা ভাবে প্রকাশ করা হতো না। ইভেন ওনার মা পর্যন্ত জানতে পারেনি যে উনি বাড়িতে নেই। উনি কাবুলে যাওয়ার পর, মানে উনি যে ভারতে নেই ওটার প্রথম, মানে বাড়িতে নেই, তা ব্রিটিশ জানতে পারে কোন সময় 1941-এর 27শে ফেব্রুয়ারি। এই 27শে জানুয়ারি ওনার বিরুদ্ধে একটি মামলায় শুনানি ছিল, যে শুনানিতে উনি যোগদান করেননি বা উপস্থিত থাকেননি, যার জন্য ব্রিটিশ সরকার জানতে পারে যে উনি ভারতে নেই, মানে উনি বাড়ি থেকে ত্যাগ মানে তখনই ব্রিটিশ পুলিশ জানতে পারে যে উনি বাড়ি থেকে বেরিয়ে গেছেন ব্রিটিশ সরকারের চোখে ধুলো দিয়ে। তখন ব্রিটিশ সরকার, মানে তিনি প্রথমে গিয়েছিলেন কাবুলে, কাবুল থেকে তিনি যান রাশিয়াতে যাওয়ার পর কাবুলে অবস্থিত রাশিয়ার যে বিদেশ দপ্তর বা রাশিয়ান এম্বাসি আছে, সে এম্বাসিতে যান। সে এম্বাসির যে কর্তৃপক্ষ ছিল ওনারা ওনাকে সাহায্য করেননি। তারপর তিনি ইতিমধ্যে উনি যে রাশিয়াতে, মানে রাশিয়ান এম্বাসির সাথে যোগাযোগ করেছিলেন, তা জার্মান এম্বাসিতেও এম্বাসির কাছে সে খবর পৌঁছে যায় বিভিন্ন যে কোনোভাবে। তারপর উনি কাবুলে অবস্থিত ইতালিয়ান এম্বাসিতে যান। অ্যাকচুয়ালি ওনাকে জার্মান এম্বাসি থেকেই বা জার্মান কর্তৃপক্ষ থেকেই এই বিষয়ে অবগত করা হয়েছিল যে তিনি যেন ইতালিয়ান এম্বাসিতে যোগদান, মানে দেখা করেন। অবশেষে 1942 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে অবশেষে 1942-এ, মানে 41 না, ঠিক 1942-এ উনি চলে যান
ইতালিয়ান এম্বাসিতে ইতালিয়ান এম্বাসিতে যান। আমি আগে বলেছি ইতালিয়ান এম্বাসিতে যান। ইতালিয়ান এম্বাসিতে যাবার পর কী হয়েছিল? ইতালিয়ান এম্বাসিতে যাওয়ার পর ইতালিয়ান এম্বাসি কর্তৃপক্ষ বা ইতালিয়ান বিদেশ দপ্তরের কর্তৃপক্ষ ওনাকে একটি গোপন বা নকল পরিচয়পত্র, ইতালিয়ান পরিচয়পত্র প্রদান করেন, যাতে ওনার নাম ছিল অর্নাল্ডো মাজিটো। এই অর্নাল্ডো মাজিটো ছদ্মনামে উনি চলে যান রাশিয়ার মস্কো থেকে ট্রেন জুগিয়ে তিনি যান জার্মানির বার্লিনে। জার্মানিতে গিয়ে তিনি বেশ কিছুদিন সময় লেগেছিল ওনার হিটলারের সাথে, জার্মান রাষ্ট্রপ্রধান অ্যাডলফ হিটলারের সাথে দেখা করতে। তিনি একথা বিশেষ উল্লেখ করার প্রয়োজন যে নেতাজি যে হিটলারের সহায়তায় ভারতকে ব্রিটিশ শাসনমুক্ত করার চেষ্টা বা ইচ্ছা পোষণ করতেন, এটা আমি আগেই বলেছি। কিন্তু হিটলার কিন্তু সে বিষয়ে এত সহৃদয় ছিলেন না। কেননা তিনি ভারতে ব্রিটিশ শাসনের প্রশংসক ছিলেন। হিটলার ভারতে ব্রিটিশ কর্তৃপক্ষের অ্যাডলফ হিটলার তার বিখ্যাত গ্রন্থ মেইন ক্যাম্প, যার বাংলা অর্থ হলো আমার সংগ্রাম, সেই গ্রন্থে উল্লেখ করেছেন যে তিনি ব্রিটিশ সরকারের ভারতে যে অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন চালাচ্ছিল তার ওনার মনোপুত বা প্রশংসক, এই প্রশাসনিক ব্যবস্থার প্রশংসক ছিলেন। এবং তিনি মনে করতেন ভারতে ব্রিটিশ শাসনটা থাকুক। উনি ভারতবাসীদেরকে বর্বর বা এই সমস্ত বর্বরের মতো মনে করতেন, এবং ভারতকে তিনি মনে করতেন যে হিটলার মনে করতেন যে ব্রিটিশরা ভারতকে কি করছে, সভ্য করেছে। এইরূপ পরিস্থিতিতে হিটলার যে প্রথম দিক থেকেই নেতাজিকে সহায়তা করতে ততটা পক্ষপাতী ছিলেন না। অপরপক্ষে নেতাজির মূলত হিটলারের সহায়তা লাভের চেষ্টার পেছনে কয়েকটি কারণ বর্তমান ছিল। প্রথম কারণ, নেতাজি চেয়েছিলেন বিদেশে একটি স্বাধীন ভারতীয় সরকার বা গভর্নমেন্ট ইন এক্সাইল প্রতিষ্ঠা করা। দ্বিতীয়ত, একটি মাধ্যম লাভ করা যার মাধ্যমে ভারতের স্বাধীনতার পক্ষে তিনি কথা বলতে পারেন। তৃতীয়ত, ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে কর্মরত ভারতীয় সৈনিক যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশদের হয়ে যুদ্ধ করার সময় বন্দী হয়েছিলেন অক্ষশক্তির হাতে, তাদেরকে নিয়ে একটি আর্মি বা সেনাবাহিনী গঠন করা এবং তার সাহায্যে ব্রিটিশ ভারত আক্রমণ করে ভারতকে ব্রিটিশ শাসন মুক্ত করা। বেশ
সময় কাটার পর, বেশ চেষ্টার পর উনি ধীরে ধীরে হিটলারকে এই বিষয়ে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে ভারতে ব্রিটিশ মানে জার্মানি যেন উনাকে সহায়তা করেন এবং ভারতে ব্রিটিশ ভারত আক্রমণ করে ভারতে ব্রিটিশ শাসনের একটি পরাজয়ের মধ্যে ভারতকে ব্রিটিশ শাসনমুক্ত করেন। হিটলার কিন্তু আসলে ভারতের স্বাধীনতার পক্ষে এতটা কি মোটেই সহানুভূতিশীল ছিলেন না, বা এতটা ইচ্ছুক ছিলেন না, কেননা উনি ব্রিটিশ শাসনের প্রশংসক ছিলেন, ভারতীয় তো ব্রিটিশ শাসনের প্রশংসক ছিলেন। কিন্তু হিটলার পরবর্তীকালে নেতাজিকে সহায়তা করতে বা নেতাজির পক্ষে কথা বলতে রাজি হয়েছিলেন, কেননা উনি এটা একটা প্রপাগ্যান্ডামূলক সুযোগ পেয়েছিলেন যে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে উনি নিজেকে প্রকাশ করার একটা বা প্রচার করার একটা চেষ্টা শুরু করেছিলেন। কিন্তু কার্যত ক্ষেত্রে উনি তেমনভাবে সহায়তা করেননি। ইতিমধ্যে ব্রিটিশ সরকার কিছুদিন সাময়িক কিছু সহায়তা করলেও সম্পূর্ণভাবে স্বতঃস্ফূর্তভাবে সহায়তা করেনি। কিন্তু কিছুদিনের মধ্যে জার্মানির হাতে বন্দী ভারতীয় সৈনিকদের নিয়ে গঠিত হলো একটি সেনাবাহিনী, যেটি ইন্ডিয়ান লিজিয়ন নামে পরিচিত ছিল। কিন্তু এই সেনা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে সংগ্রামে অংশগ্রহণ করেনি। ইতিমধ্যে নেতাজি যে জার্মানিতে গিয়েছিলেন এবং একটি আর্মি গঠনের পক্ষপাতী ছিলেন, সে কথাটা এশিয়ার অপর একটি অক্ষশক্তির তিনটি অংশ ছিল। জার্মানি মূলত তিনটি পার্টনার ছিল: জার্মানি, জাপান এবং ইতালি। জাপান এশিয়াতে জাপানের প্রধানমন্ত্রী এশিয়ান রাষ্ট্র জাপান অক্ষশক্তির একটি অঙ্গ বা পার্টিসিপেন্ট বা অংশীদার। জাপানের প্রধানমন্ত্রী হিদেকি তোজো এই বিষয়ে ভারতের স্বাধীনতার পক্ষপাতী ছিলেন এবং পরবর্তীকালে দেখা গিয়েছিল এবং এরূপ পরিস্থিতিতে নেতাজি 1942 খ্রিস্টাব্দে জার্মানি ত্যাগ করে জাপানের উদ্দেশ্যে উনি জার্মানি থেকে 42 খ্রিস্টাব্দে জার্মানি থেকে জাপানের উদ্দেশ্যে রওনা হলেন। তিনি জাপানের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় একটি সাবমেরিন U-180 বা U-180 নামক একটি সাবমেরিন বা ডুবোজাহাজে করে জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, জার্মান সাবমেরিন করে। একথা বিশেষ উল্লেখযোগ্য যে নেতাজি ছিলেন প্রথম ভারতীয় যিনি সাবমেরিন যাত্রা করেছিলেন। অবশ্য ওনার সহযাত্রী ছিলেন আবিদ হাসান ছিলেন এই সাবমেরিন যাত্রায় জাপানের উদ্দেশ্যে নেতাজির জার্মানি থেকে জাপানের উদ্দেশ্যে সাবমেরিন যোগে যাত্রায় সহযোগী। নেতাজি 1943 খ্রিস্টাব্দে জাপানে পৌঁছান। ইতিমধ্যে আমরা অনেকে বলে যে নেতাজি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন, কিন্তু তা নয়।
অ্যাকচুয়ালি আজাদ হিন্দ ফৌজ গঠন হয়েছিল 1942 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন মোহন সিং বাখনা নামে একজন ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির অফিসার কর্তৃক, যিনি জাপানের হাতে যুদ্ধবন্দী ব্রিটিশ আর্মির সেনাদের সহায়তায় এই সেনাবাহিনী গঠন করেছে, কিন্তু বিভিন্ন কারণে জাপানি কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধের দরুন যুদ্ধে থেকে এই সেনা প্রত্যাখ্যান করে, মানে যুদ্ধ থেকে পিছিয়ে আসে বা সরিয়ে দেওয়া হয় এবং এই সেনাকে ডিসব্যান্ড করে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয় এবং ভেঙে দেওয়ার একটা পদক্ষেপ নেওয়া হয় এবং মোহন সিংকে গ্রেফতার করা হয়। কিন্তু যখন এই নেতাজি জাপানে পৌঁছান, জাপান থেকে তিনি যান সিঙ্গাপুরে। সেখানে আজাদ হিন্দ ফৌজ ইতিমধ্যে জাপানের হাতে সিঙ্গাপুর, যেটা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত, তার পতন ঘটে এবং সেখানে এই আজাদ হিন্দ ফৌজের যেটা ভেঙে দেওয়া হয়েছিল সেটাকে ধীরে ধীরে পুনর্গঠিত করেছিলেন রাসবিহারী বসু, অপর এক স্বাধীনতা সংগ্রামী জাপানি অবস্থানরত রাসবিহারী বসু। এবং সিঙ্গাপুরে এই আজাদ হিন্দ ফৌজ যে সেনার দায়িত্ব সুভাষচন্দ্র বসুর হাতে, নেতাজির হাতে অর্পণ করা হয়। তিনি সেখান থেকে ভারতের উদ্দেশ্যে ওনার বিখ্যাত সিঙ্গাপুরে যখন উনি আজাদ হিন্দ ফৌজের নেতৃত্বভার গ্রহণ করেন এবং 1943 খ্রিস্টাব্দের 21 অক্টোবর তারিখে প্রথম আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয় এবং আজাদ হিন্দ বাহিনী মূলত 5টি ব্রিগেড ছিল। কি ব্রিগেড? গান্ধী ব্রিগেড, সুভাষ ব্রিগেড, আজাদ ব্রিগেড, যেটি ছিল মৌলানা আবুল কালাম আজাদের নাম অনুযায়ী, এবং নেহেরু ব্রিগেড, সুভাষ ব্রিগেড, গান্ধী ব্রিগেড, নেহেরু ব্রিগেড, আজাদ ব্রিগেড এবং রানী ঝান্সি ব্রিগেড। রানী ঝান্সি ব্রিগেড ছিল একটি নারী বাহিনী, যার নেতৃত্ব দিয়েছিলেন ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন। তারপরে আজাদ হিন্দ ফৌজ প্রথমে নেতৃত্ব দেওয়ার জন্য আজাদ হিন্দ ফৌজের হেডকোয়ার্টার স্থাপিত হয় বার্মা বা রেঙ্গুনে। সেই রেঙ্গুন থেকে আজাদ হিন্দ ফৌজ ভারতের ইতিপূর্বে একটা কথা উল্লেখ করা দরকার যে আজাদ হিন্দ ফৌজের হাতে ব্রিটিশ সরকার, আজাদ হিন্দ সরকারের হাতে জাপানি কর্তৃপক্ষ দুটো দ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, যেটি ব্রিটিশের হাত থেকে মুক্ত করেছিল, সেগুলি যখন অর্পণ করে, তখন এই দুটো ছিল ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের কবলমুক্ত দুটি প্রথম কেন্দ্র বা অঞ্চল, যা আজাদ হিন্দ সরকারের অধীনে এসেছিল এবং আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ দুটির নামকরণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যথাক্রমে শহীদ এবং স্বরাজ দ্বীপ নামে। তারপর ফিরে আসি এদিকে, যখন বার্মা বা রেঙ্গুনে নেতাজি আজাদ হিন্দ ফৌজের হেডকোয়ার্টার স্থাপন করেন, সেখান থেকে তারা ভারতের উত্তর পূর্বাঞ্চলের দিকে প্রবেশ করা শুরু করলেন বার্মা ফ্রন্টিয়ার হয়ে, এবং ভারতের মূল ভূখণ্ডে প্রথম ত্রিবর্ণ রঞ্জিত
পতাকা, ভারতের মূল ভূখণ্ডে প্রথম ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করা হয় 1944 খ্রিস্টাব্দের 19শে মার্চ। 1944 খ্রিস্টাব্দের 19শে মার্চ বর্তমান মণিপুরের অন্তর্গত মৈরাং নামক স্থানে, যেটি ছিল ভারত ভূখণ্ডে আজাদ হিন্দ, ভারতের মূল ভূখণ্ডে আজাদ হিন্দ ফৌজের প্রথম বিজয়। তারপর তারা যখন ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করলো, প্রবেশ করার পরে 1944-এর 19শে মার্চ ভারতে প্রথম আজাদ হিন্দ ফৌজের 1944-এর 19শে মার্চ আজাদ হিন্দ ফৌজ মণিপুরের মৈরাংয়ে সর্বপ্রথম ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করে। তারপর তারা যখন ধীরে ধীরে ভারতে ব্রিটিশ বিরুদ্ধে যুদ্ধ করতে করতে প্রবেশের দিকে অগ্রসর হতে থাকেন, এই সময় ঘটল একটা বিপর্যয়। বিপর্যয়টা কি? এই সময়ে দেখা গেল যে প্রচণ্ডভাবে বিনা সময়ের আগে বৃষ্টিপাত শুরু হয়ে গেল। তাছাড়া ইতিমধ্যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপানি সেনাবাহিনীর উপরে মার্কিন বাহিনীর কঠোর বা কড়া আক্রমণের ফলে জাপানিজ বিমান বাহিনী প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল। ফলে ভারত ভূখণ্ডে অগ্রসররত ভারতীয় সেনারা, আজাদ হিন্দ ফৌজের সেনারা তেমনভাবে কি মোটেই এয়ার সাপোর্ট বা এয়ারফোর্সের বিমান বাহিনীর সহায়তা পায়নি। ফলস্বরূপ তাছাড়া ইতিমধ্যে এছাড়াও ব্রিটিশ সরকার বিভিন্নভাবে রাস্তা সমুদ্র পথের দ্বারা জাপানের পক্ষে কোনো ধরনের রসদ ভারত ভূখণ্ডের মধ্য দিয়ে এই ভারতীয় সেনা ওই অঞ্চলে বার্মা ফ্রন্টিয়ার দিয়ে প্রবেশরত ভারতে যে যুদ্ধ করছিল জাপানি এবং ভারতীয় আজাদ হিন্দ ফৌজের সেনারা ছিলেন, তাদের মধ্যে রসদ সাপ্লাইয়ের কোনো মাধ্যম আর টিকে রাখতে দেয়নি। তখন তারা জঙ্গলের বিভিন্ন ফুল ফল এগুলোর উপরই তাদের বাধ্য হতে হয়েছিল বেঁচে থাকার জন্য। কিন্তু অবস্থা বেগতিক দেখে আজাদ হিন্দ ফৌজ এবং জাপানি সেনাকে উভয় সেনা পিছু হটতে বাধ্য হয় এবং তারা পুনরায়, এবং ওই সময় নেতাজি পুনরায় 1944-এর শেষের দিকে কোথায় যান? আবার সিঙ্গাপুরে যান। সেনাবাহিনীকে পুনর্গঠনের চেষ্টা করতে থাকেন, কিন্তু দুর্ভাগ্যবশত 1945 খ্রিস্টাব্দের 6ই আগস্ট এবং 9ই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটালে জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এর পরিস্থিতিতে বলা হয় যে নেতাজি তাইওয়ান যাওয়ার পথে বিমান দুর্ঘটনায় নিহত হন, যদিও ওনার মৃত্যু নিয়ে
বিভিন্ন মতবিরোধ তথা মতবিরোধ তথা সন্দেহের প্রশ্ন উঠে বিভিন্ন কারণে, বিভিন্ন সন্দেহের প্রশ্ন, বিভিন্ন ধরনের প্রশ্ন উঠে অনেকে, এবং এ নিয়ে অনেক ধরনের অনেক কমিটি বা কমিশন গঠিত হয়েছিল। অনেকেই বলে থাকেন যে এই বিমান দুর্ঘটনায় নেতাজি মারা যাননি। জাপানের পতনের পর আজাদ হিন্দ ফৌজও আত্মসমর্পণ করতে বাধ্য হয়, এবং স্বাভাবিক দৃষ্টিতে দেখতে গেলে মনে হয় যে আজাদ হিন্দ ফৌজ, নেতাজি এবং আজাদ হিন্দ ফৌজের অবদান ব্যর্থতায় পর্যবসিত হয়, কিন্তু কার্যক্ষেত্রে বা প্রকৃতপক্ষে উনি কিন্তু ব্যর্থ হননি। কেননা সাময়িকভাবে আজাদ হিন্দ ফৌজ, সাময়িক দৃষ্টিতে দেখতে গেলে আজাদ হিন্দ ফৌজ এবং নেতাজি এবং তার আজাদ হিন্দ ফৌজ ব্যর্থ হয়েছিল, কিন্তু ওনার অবদান ভারতে ব্রিটিশ শাসনের পতনের পথকে প্রশস্ত করে তোলে। বলতে গেলে বলা যায় যে ভারতে ব্রিটিশ শাসনের কফিনে শেষ পেরেকের মতো কাজ করেছিল। কেননা আজাদ হিন্দ ফৌজের সেনাবাহিনীর আজাদ হিন্দ ফৌজের কার্যকলাপ ভারতীয়দের মনে এক নতুন আবেগের সঞ্চার করেছিল, এবং আজাদ হিন্দ ফৌজের মূলত বিভিন্ন সেনা সৈনিক এবং 3 জন অফিসার, জিএস ধিলো মানে গুরবচন সিং ধিলো, পিকে সেহগল এবং শাহনওয়াজ খান, ওনাদের বিচার কার্য যখন শুরু হয়েছিল দিল্লির লালকেল্লায়, তখন এর বিরুদ্ধে ভারতবাসীরা পথে নামে। কলকাতায় পালিত হয় রশিদ আলী দিবস। একথা একটু বলার দাবি রাখে যে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী, যিনি ওই সময় কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, এবং তাছাড়া কলকাতায় যে আজাদ হিন্দ ফৌজের পক্ষে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের নেতৃত্ব দান করেছিলেন। তাছাড়া ইতিমধ্যে আজাদ হিন্দ ফৌজের বিচার কার্যের বিরুদ্ধে ভারতীয় সেনা, ব্রিটিশ আর্মির ভারতীয় সেনাদের মনেও ক্ষোভের সঞ্চার করেছিল, বা তাদের আজাদ হিন্দ ফৌজের প্রতি সহানুভূতির সঞ্চার হয়েছিল ওনাদের মনে, যার প্রত্যক্ষ প্রকাশ ঘটে 1946 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত চলা নৌবিদ্রোহের মধ্যে, যেখানে যার সূচনা হয়েছিল মুম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে, ব্রিটিশ রয়্যাল ইন্ডিয়ান নেভির তলোয়ার নামক জাহাজে নাবিকরা ব্রিটিশ সেনার বিরুদ্ধে, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল। তাদের দাবি ছিল ভারতীয় সেনাদের ব্রিটিশ সৈনিকদের সমান বেতন ভাতা প্রদান, তাদের বিভিন্ন সুখাদ্য প্রদান, তাছাড়া আজাদ হিন্দ ফৌজের সৈনিকদের মুক্তিদান করা, এই দাবিগুলো নিয়ে আন্দোলনটির সূচনা। যদিও আন্দোলনটি ব্যর্থ হয়েছিল, কিন্তু ব্রিটিশ সরকার এটা বুঝে গিয়েছিল যে ভারতবর্ষে ব্রিটিশ শাসন টিকিয়ে রাখা সম্ভব নয়। কেননা আমরা জানি ব্রিটিশ শাসন ছিল একটি
ঔপনিবেশিক শাসন। ঔপনিবেশ বলতে কী বোঝায়? একটা জায়গা থেকে একটা দেশের জনগণ আরেকটা দেশে গিয়ে শাসন করবে এবং ওইখান থেকে যত সম্পর্ক রিসোর্সগুলো আছে নিজের দেশে নিয়ে যাবে। কিন্তু স্বাভাবিক এত বড় একটা সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য প্রয়োজন একটা বিশাল সংখ্যক অর্থের এবং সৈন্যবলের। কিন্তু ওই সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ হয়েছিল মাত্র, কিন্তু দ্বিতীয় যুদ্ধে পর ব্রিটিশ সেনা একদম রণক্লান্ত হয়ে গিয়েছিল। তাছাড়া জার্মানি কর্তৃক ব্রিটেনের উপরে ব্যাপক আক্রমণের ফলে, বোমাবর্ষণের ফলে ব্রিটেনের শিল্প কারখানাগুলি প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এবং তার অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছিল। এইরূপ পরিস্থিতিতে ভারতের মতো সাম্রাজ্য টিকিয়ে রাখার মতো ক্ষমতা ব্রিটিশ সরকারের ছিল না। তাছাড়া ভারতে ব্রিটিশদের সাম্রাজ্য বা ব্রিটিশ শক্তির মূল ভিত্তি ছিল যে সেনা, তার মূল অংশই ছিল, বেশিরভাগই ছিল ভারতীয় সেনারা। কিন্তু ভারতীয় সেনাদের মনে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে ইতিমধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল, তার ফলে ব্রিটিশ সরকার অনুমান করেছিল যে ভারতে পুনরায় একটি বিদ্রোহ যদি হয় 1857 সালে মহাবিদ্রোহের মতো, তাহলে ব্রিটিশ সরকার তা দমন করতে ব্যর্থ হবে। কেননা এই সময়ে ভারতে ব্রিটিশ সরকারের ব্রিটিশ সেনাবাহিনীতে ইউরোপীয় বা ব্রিটিশ সেনার থেকে ভারতীয় সৈনিকের সংখ্যা ছিল অনেক বেশি। তাছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1857 সালের মহাবিদ্রোহের সময় মূলত ভারতীয় সেনারা ছিলেন সাধারণত সৈনিক, সুবেদার, এই সমস্ত পদ পর্যন্তই তারা পৌঁছতে পারতেন। কিন্তু এই সময়ে 1932 খ্রিস্টাব্দে আমাদের দেশে প্রথম উনিশশো 30-এর দশকে আমাদের দেশে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি প্রতিষ্ঠিত হয়, যার পর থেকে ভারতীয়রাও অফিসার পদে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে অফিসার পদে নিয়োগের সুযোগ লাভ করে। এবং এই সময় স্বাভাবিকভাবে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে অনেক আধিকারিক ছিলেন ভারতীয়। স্বাভাবিকভাবে এই সময় তাছাড়া এরা তৃতীয় বিশ্বযুদ্ধে যোগদানের ফলে বা ব্রিটিশের বিভিন্ন ক্যাম্পেইনগুলোতে অংশগ্রহণের মাধ্যমে রণপটু হয়ে গিয়েছিলেন, যথেষ্ট রণপটু এবং অভিজ্ঞতার অধিকারী ছিলেন। এবং তারা যদি এই সময় কোনো ধরনের ব্রিটিশ বিরোধী বিদ্রোহ হতো, তবে এই সেনারা কিন্তু এই সেনা আধিকারিকরা বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতার অধিকারী ছিলেন। স্বাভাবিকভাবে ব্রিটিশ সরকার বুঝেছিল যে ভারতে আর ব্রিটিশ শাসন ভারতীয় সেনাদের সাহায্যে ভারতের ব্রিটিশ শাসন টিকিয়ে রাখা সম্ভব নয়। আমি যে কথাটা বলেছি সেই কথাটা এই কথাটা ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি উনি নিজের মুখে বলেছিলেন, যখন 1950 খ্রিস্টাব্দে উনি 1950, আমার ঠিক মনে হচ্ছে না, 1950-এ স্বাধীনতার পরবর্তীকালে উনি ভারতে এসেছিলেন।
52 খ্রিস্টাব্দে। ওই সময়ে উনি বাংলা প্রদেশের তৎকালীন গভর্নর চক্রবর্তী রাজা গোপালাচারীর সঙ্গে আলাপচারিতার সময় চক্রবর্তী রাজা গোপালাচারী ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে ভারতের স্বাধীনতা সংগ্রামে গান্ধীজির অবদান, গান্ধীজি এবং কংগ্রেস পার্টির গান্ধীজির অবদান কি। তখন উনি বলেছেন মিনিমাম, এবং তিনি বলেছিলেন, তিনি এটলিকে প্রশ্ন করেছিলেন ভারতে তো ব্রিটিশ শাসন মানে আজাদি মানে ভারত ছাড়ো আন্দোলন 1942 ভারত ছাড়ো আন্দোলন ব্রিটিশ সরকার প্রায় দমন করে দিয়েছিল, সম্পূর্ণ দমন করে দিয়েছিল, কিন্তু ভারতে ব্রিটিশ সরকার কেন ভারত ত্যাগ করতে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রিটিশ সরকার বিজয় হয়েছিল, তখন কেন তারা ভারত ত্যাগ করতে বাধ্য হলো। তখন এটলি বলেছিলেন, দুটি কথা বলেছিলেন, বুশ অ্যান্ড হিজ আইএনএ। কারণ আমি আগে যে কথাটি বলেছিলাম যে ভারতে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি, ভারতীয় সেনাদের দ্বারা ভারতের ব্রিটিশ শাসন টিকিয়ে রাখা সম্ভব নয়, এই কথাটা উনি বুঝে গিয়েছিলেন, মানে ব্রিটিশ সরকার বুঝে গিয়েছিলেন, যার ফলস্বরূপ তারা ভারত ত্যাগে বাধ্য হয়েছিল। এবং এই যে আন্দোলনের এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার পেছনে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার আজাদ হিন্দ ফৌজের অবদান ছিল অনস্বীকার্য বলতে মানে মূল অবদানই বলতে গেলে রেখেছিলেন তারা, এই বিষয়ে বলা যেতে পারে, কথাটা বলা যেতে পারে আর কি। তো যতদূর সম্ভব আমি ইন ব্রিফ নেতাজি সম্পর্কে যে আলোচনাটা করেছি, আশা করি আপনাদের পছন্দ হবে। আর নেক্সটে আরও আমি রেগুলারই বিভিন্ন পোস্ট দিতে থাকবো, বিভিন্ন সাবজেক্টিভ মানে ইতিহাসের বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন টপিক নিয়ে, বিভিন্ন পয়েন্ট নিয়ে, হিস্টোরিক্যাল ইভেন্ট নিয়ে। তো যারা এই ভিডিওটা দেখবেন তারা আমার এই পেজটা ফলোর পাশাপাশি আমার ভিডিওটাও একটু শেয়ার করে দেবেন, যাতে করে যতটা বেশি সম্ভব মানুষের কাছে আমি মানে ইতিহাস প্রেমিকদের কাছে আমি পৌঁছতে পারি, সেই সুযোগটা আমার করে দেবেন। আমি আমার আপ্রাণ চেষ্টা করব, আমি আমার এই হবিটা মানে ইতিহাস পড়ার জানার যে হবিটা আছে সেটাও চালিয়ে যাব, আর যেতে সুবিধা হবে মানে চালিয়ে যাব। কেননা আলোচনা করতে গেলে নিজেরও পড়া হয়, নিজেরও পড়তে হয়, আর এতে করে আমার যত আমার মনে হয় আমি আমার নিজেকে এনরিচ করতে পারবো পড়ার মাধ্যমে। আর বিভিন্ন আমার এই প্রয়াসটাকে আশা করি আপনারা সাহায্য করুন প্রয়াসে, এবং যতটা সম্ভব পাশে থাকবেন পেজটা ফলো এবং পেজটা শেয়ারের মধ্য দিয়ে। ধন্যবাদ।